আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেই চ্যাপ্টারটা আসলে ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ছটা ক্লাসেরই লাগবে। চ্যাপ্টারটি হচ্ছে ডাইরেকশন চেঞ্জ। এখন প্রথমেই আমাদের বুঝে নিতে হবে ন্যারেশন কাকে বলে। ন্যারেশন হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো কথা বলেন, সেই কথাটা হুবহু তিনি যেমন বলেছেন সেটাই যদি আমরা উপস্থাপন করি তাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি। এখন প্রশ্ন হচ্ছে এই প্রত্যক্ষ উক্তি চিনব কী করে? এই প্রত্যক্ষ উক্তি চিনবার একমাত্র উপায় হচ্ছে যে এই প্রত্যক্ষ উক্তি সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে এবং এই ইনভার্টেড কমার মধ্যে থাকা যে প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট ন্যারেশন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বা অপ্রত্যক্ষ উক্তিতে পরিবর্তন করাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এখন এই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমাদের কয়েকটা, বিশেষ করে 3টে জিনিস মনে রাখতে হবে। দেখো তোমাদের পাশে যে লেখাগুলো রয়েছে তাতে একটা এক্সাম্পল দেওয়া আছে। নিতিন সেড আই অ্যাম হ্যাপি নাও। এখন এখানে কথাটা কে বলছে? কথাটা বলছে নিতিন। তাই নিতিন হচ্ছে এখানে স্পিকার বা বক্তা। ঠিক নিতিনের পাশেই দেখো সেড লেখা আছে, একটা ভার্ব, বলেছিল। এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব এবং নিতিন যে কথাটা বলেছে, অর্থাৎ যেটা আমরা একটু আগেই বললাম ইনভার্টেড কমার মধ্যে আছে বা থাকে, যাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলছি, সেই কথাটা অর্থাৎ আই অ্যাম হ্যাপি নাও, এইটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচের মধ্যেও একটা ভার্ব আছে, যেমন অ্যাম ভার্বটা এখানে আছে। সেই ভার্বটা যেহেতু রিপোর্টেড স্পিচের ভার্ব, তাকে আমরা বলি রিপোর্টেড ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এই ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের কি কি মনে রাখতে হবে? আমরা প্রথমে আজকের প্রথম স্লটে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্যকে ন্যারেশন চেঞ্জ করা শিখব। পরবর্তী ক্ষেত্রে আমরা অন্যান্য সেন্টেন্স, যেমন ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলোকেও ন্যারেশন করা শিখব। সুতরাং আমাদের প্রথমেই চিনে নিতে হবে কোনটাকে ডিরেক্ট ন্যারেশন বলে। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বক্তা যখন কোনো কথা বলবে সেই কথাটা যদি আমরা হুবহু তার কথার মতোই বলি সেটা হবে ডিরেক্ট ন্যারেশন। আর এই ডিরেক্ট ন্যারেশন চিনবার উপায় ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আমরা এবার সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। দ্বিতীয় স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় স্লাইডে দেখতে পাচ্ছি ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে। তো কি লেখা রয়েছে? যখন কোনো কথা আমরা পরিবর্তন করে সেই ভাষাটাকে নিজেদের মতো ব্যবহার করি বা পরোক্ষভাবে ব্যবহার করি, তখনই তাকে আমরা বলবো ইনডিরেক্ট ন্যারেশন। তো প্রথম স্লাইডের কথা মনে আছে? সেখানে বলেছিল নিতিন সেড আই অ্যাম হ্যাপি নাও। নিতিন বলেছিল আমি এখন খুশিতে আছি। তাকে এখানে নিতিন কি বলছে? এখানে বলছে নিতিন said that he was happy then। এখন আমাদের লক্ষ্য করতে হবে কি কি পরিবর্তন করলাম। এই যে আমরা বলছি ন্যারেশন চেঞ্জ করতে হবে, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে কি কি পরিবর্তন করলাম। নিচে যে ছকটা দেওয়া আছে সেখানটায় তোমরা তাকাও। নিচের ছক বলছে যে আমাদের উত্তর হচ্ছে নিতিন said that
হি ওয়াজ হ্যাপি দেন। কি কি নতুন জিনিস এলো? প্রথমে দেখো আমরা কি চেঞ্জ করেছি, পাংচুয়েশন মার্ক, মানে কমা, ইনভার্টেড কমা উঠে গেছে। কমা যেখানে ছিল সেই জায়গাটা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসিয়েছি, নতুন জিনিস এলো। দ্বিতীয় কথা, আমরা কি করেছি না, আমরা আই ছিল প্রথমে, আমি খুশি, সেটা হয়ে গেল হি, সে। ভার্ব ছিল অ্যাম, সেই ভার্বকে অর্থাৎ টেন্সটাকে চেঞ্জ করে পাস্ট টেন্সে নিয়ে গেছি ওয়াজ। কমাটা তো উঠেই গেছে। এবং নাও, এখন যে শব্দটা ছিল সেই শব্দটা পরিবর্তিত হয়েছে দেন। তাহলে মোট আমরা 5টা এমন জিনিস পাচ্ছি যে 5টা জিনিসকে পরিবর্তন করতে হবে। কি কি? প্রথমেই মনে রাখবে ইনভার্টেড কমা উঠিয়ে দাও। দ্বিতীয়ত মনে রাখবে কমা যেখানে ছিল সেই জায়গাটায় দ্যাট বসাও। তৃতীয়, আমরা প্রোনাউনটাকে আই থেকে হিতে চেঞ্জ করেছি। এটার একটা নিয়ম আছে, নিয়মটা পরে আসছে, আমরা পরের স্লাইডে দেখব। এবং ভার্ব চেঞ্জ হচ্ছে, অর্থাৎ টেন্স চেঞ্জ হচ্ছে, এবং সময় বা স্থানবাচক শব্দগুলো যেমন নাও, হিয়ার, দেয়ার, এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এইটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। তোমাদের ইনডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে এইভাবেই পরিবর্তন করতে হবে। আমরা এবার তৃতীয় স্লাইডে চলে যাই, গিয়ে বুঝতে পারবো কি কি আরো পরিবর্তন করতে হবে। থার্ড স্লাইডে আমরা দেখছি কিছু সাধারণ শব্দ যেগুলো বেসিক্যালি নৈকট্য সূচক শব্দ, সেই শব্দগুলো পরিবর্তিত হয়ে দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। এই নৈকট্য সূচক শব্দগুলো তোমাদের ডিরেক্ট ন্যারেশনে থাকবে, সেইটাকে চেঞ্জ করে ইনডিরেক্ট ন্যারেশনে দূরত্ব সূচক শব্দগুলো করতে হবে। ছকে তোমাদের যে শব্দগুলো দেওয়া আছে, তোমাদের বাম দিকের শব্দটা থাকবে, তার থেকে তোমাদের ডান দিকের শব্দে নিয়ে আসতে হবে। যেমন ধরো দিস, দ্যাট, দিজ, দোজ, হিয়ার, দেয়ার, এগো, বিফোর। কাম ভার্ব থাকলে কিন্তু খেয়াল রাখবে, কাম ভার্ব থাকলে কিন্তু গো হবে। দাস থাকলে সো হয়ে যাবে। হিদার থাকলে দিদার। এই হিদার এবং দিদারের ব্যবহারটা খুব কম ব্যবহার হয়, এটা পুরনো ইংলিশ। যাই হোক, হেয়ার থাকলে দেয়ার। এইগুলো হচ্ছে ধরো স্থানবাচক যদি ভাবি, বা ভার্ব কিছু আছে। আর সময়, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস বানানটা দেখে রাখবে। লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, টু নাইট থাকলে দ্যাট নাইট, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, আর নাও থাকলে দেন। এই যে লিস্টটা দেওয়া হলো সেটা কিন্তু যে কোনো গ্রামার বইতেই পাওয়া যাবে, তোমরা একবার মিলিয়ে দেখে নেবে, তোমাদের সুবিধা হবে। এইবার থার্ড স্লাইডের পরে আমরা চলে আসছি ফোর্থ স্লাইড, 4 নম্বর স্লাইড। এই 4 নম্বর স্লাইডে আমরা শিখব প্রোনাউন চেঞ্জ করা। এই যে আমরা উদাহরণ যেটা প্রথমে দেখেছিলাম যে আই অ্যাম হ্যাপি নাও, সেটা চেঞ্জ হয়ে প্রোনাউনটা কি, সর্বনাম পদটা কোনটা ছিল, আই ছিল। এই সর্বনাম পদটা পরিবর্তন কিসে হয়েছিল, হিতে। এখন আই থেকে হি কেন করব সেইটা বুঝতে গেলে প্রথমেই আমাদের যে নিচে একটি গ্রাফিক্স দেওয়া আছে সেই গ্রাফিক্সটার দিকে তাকাও। সেই গ্রাফিক্স বলছে, ওপরে দেখো লেখা আছে 1 2 3, 1 এর নিচে লেখা আছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে আমি, আমরা। সেকেন্ড পারসন 2 মানে ইউ, তুমি, তোমরা।
আর থার্ড পার্সন মানে হি বা শি বা ইট বা কোনো একজনের নাম। তাহলে কিভাবে চেঞ্জ হবে? ওয়ান থাকলে নিচে কি লেখা আছে? এস অর্থাৎ সাবজেক্ট। টু থাকলে ও মানে অবজেক্ট। থ্রি থাকলে হবে এন, এন মানে নো চেঞ্জ। তাহলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, 1 2 3 SON, এই জিনিসটা 1 S 2 O 3 অর্থাৎ হি বা শি বা কোনো নাম থাকলে কোনো পরিবর্তন করার দরকার নেই। যেমন দেখো প্রথম উদাহরণটায় কি ছিল? আই অ্যাম হ্যাপি নাও। আই কোন পুরুষ? তাহলে ফার্স্ট পার্সন। কে কথাটা বলছিল? নিতিন। তাহলে নিতিন যেহেতু ছেলে তাই তাকে আমরা নিয়ে চলে গেছি সাবজেক্ট অনুযায়ী হিতে। নিতিন রাখা দরকার নেই, হি। এখানে যদি থাকতো ইউ তাহলে আমরা কাকে বলেছে সেই কথাটা লিখতাম। এখন প্রশ্ন হচ্ছে যে নিতিন কাকে কথা বলেছিল সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং যখন অবজেক্ট থাকবে না অর্থাৎ কাকে বলছে সেটা থাকবে না, তখন আমরা থার্ড পার্সনে নিয়ে যাব, হি কিংবা শি কিংবা ইটে নিয়ে যাব। মনে থাকবে? তাহলে এই থার্ড স্লাইডে আমরা শিখলাম প্রোনাউন। এইবার আমরা শিখব কি করে অন্যান্য জিনিসগুলো চেঞ্জ করতে হয়। যেমন দেখো আমরা যেটা প্রোনাউনের কথা শিখলাম সেই প্রোনাউনটাই ফোর্থ স্লাইডে এবার বলা আছে যে কি কি চেঞ্জ হয়েছে। দেখো একটা উদাহরণ নিয়েছি, দ্য বয় সেড আই স ইউ অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। ভালো করে বোঝার চেষ্টা করো। দ্য বয় সেড আই স ইউ অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। কে বলছে? স্পিকারকে, দ্য বয়। কি বলেছে? আই স ইউ, আমি তোমাকে দেখেছি। আমিটাকে ছেলেটি, তোমাকে দেখেছি অ্যাট দ্য পার্টি, পার্টিতে দেখেছি, লাস্ট নাইট গত রাত্রে দেখেছি। তাহলে কি কি চেঞ্জ হয়েছে দেখো। দ্য বয় সেড লিখেছি, তারপরে আমাদের প্রথম নিয়ম অনুসারে দ্যাট বসেছে। এই আইটা ছিল ছেলেটি, তাই দেখো ওখানে আমরা হি পরিবর্তন করেছি। তারপরে টেন্স চেঞ্জ হয়েছে, টেন্সের ব্যাপারটা পরে আসছি। ইউ কাকে বলেছে? আমি বললাম যে কাকে বলছে যদি দেওয়া না থাকে, দ্য বয় সেড, কিন্তু কাকে বলছে বলা তো নেই, তাই আমরা সেটাকে কিন্তু থার্ড পার্সনে নিয়ে গেছি, হিম কিংবা হার, যে কোনো একটা লিখলেই শুদ্ধ। আর কি চেঞ্জ হয়েছে? আর চেঞ্জ হয়েছে লাস্ট নাইট। ওই যে শব্দ, সময়সূচক শব্দ, লাস্ট নাইট হয়ে গেল দ্য প্রিভিয়াস নাইট। তাহলে তোমরা নিশ্চয়ই পরিবর্তনগুলো বুঝতে পারো কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে ফোর্থ স্লাইডে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব কি করে চেঞ্জ করব। এখন রিপোর্টিং ভার্ব কোনটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে স্পিকার যখন কথা বলছে স্পিকারের ঠিক পাশে, আমরা প্রথম উদাহরণটা কি ছিল মনে আছে? নিতিন সেড। এই সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা কিভাবে পরিবর্তন করব? রিপোর্টিং ভার্বের দিকে তাকাবে, যদি সেটা সেজ থাকে তাহলে সেটা পরিবর্তন করার দরকার নেই, সে বা সেজ রেখে দিতে পারো। তার পরিবর্তে টেল বা টেলস করতে পারো। কারণ সে বা সেজ রেখে দিতে পারো কেন? কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। সেজ টু, সেজের পরে যদি টু লাগানো থাকে তাহলে তাকে টেলস করতেই হবে, সেজ টু রাখা যাবে না। পাস্ট টেন্সে যদি সেড থাকে তাকে সেড রাখতে পারো বা তাকে টোল্ড করতে পারো, টোল্ড করাটা বাধ্যতামূলক নয়। সেড টু থাকলে তাকে টোল্ড করতেই হবে। যেমন প্রেজেন্ট টেন্স আমরা সেজ টু থাকলে টেলস করছি, তেমনি পাস্ট টেন্সে সেড টু থাকলে আমরা টোল্ড করব। টোল্ড থাকলে টোল্ডই রেখে দেবে। আর যদি অন্যান্য কিছু ভার্ব থাকে, যেমন ধরো নিতিন সেড, এটা না বলে লেখা হলো নিতিন আনসার্ড,
তাহলে আনসারটি রেখে দেবেন। এটা পরিবর্তন করা বাধ্যতামূলক নয়, ইউ মে নট চেঞ্জ, তোমাদের চেঞ্জ করতেই হবে, তার কোনো কথা নেই। আমরা এবার চলে আসছি রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচ আছে তাকে কিভাবে চেঞ্জ করব। কথা মনে রাখবে যে রিপোর্টিং ভার্ব কোনটা, ওই যে সেড ভার্বটা, এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে তবে এটার চেঞ্জ করার প্রয়োজন নেই। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইনভার্টেড কমার মধ্যে থাকা রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ করতে হয় না। রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং ভার্ব এইখানে খুব গুরুত্বপূর্ণ। তাই আবার রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে, ভবিষ্যৎকালে থাকে, তাহলেও কিন্তু ইনভার্টেড কমার মধ্যে থাকা সেন্টেন্সের টেন্স চেঞ্জ করতে হবে না। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে এবং ফিউচার টেন্সে থাকলে টেন্স চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি সে পাস্ট টেন্সে আছে, এই রকম পাস্ট টেন্সে থাকে, তবে কিন্তু এই টেন্সটা, ভেতরের যে টেন্সটা ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচের টেন্স, সেটাকে পরিবর্তন করতে হবে। ছক অনুসারেই দেখে নাও, প্রথমেই লেখা আছে যে পাস্ট টেন্সে থাকলে চেঞ্জ হবে টিক চিহ্ন, আর বাকি দুটোতে টিক চিহ্ন নেই। বোঝা গেছে? এখন কিভাবে পাস্ট টেন্সে থাকলে টেন্সটা কিভাবে চেঞ্জ করব সেটা আমাদের পরের স্লাইডটাই দেখো। এইখানে টেন্স কিভাবে চেঞ্জ করব, টেন্সটাকে কিভাবে পরিবর্তন করতে হবে সেটা সম্পর্কে বলা আছে। এটা টেন্স পরিবর্তনের 1 নম্বর স্লাইড। কি বলা আছে যে দেখো, ছক অনুযায়ী বলতে পারছি প্রেজেন্ট টেন্সে যদি ইট ভার্বটা থাকে, আমরা একটা ভার্ব নিয়ে উদাহরণ দিয়েছি, আমরা আরেকটা ভার্ব নেব, বি ভার্ব নেব, মডাল ভার্ব নেব, পরপর আসছি। ইট, তাহলে সেটা চলে যাবে এট পাস্ট টেন্স, মানে V1 যদি থাকে তাহলে চলে যাবে V2। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে চলে যাবে পাস্ট ইনডেফিনিটে। তারপরের লাইনটা দেখো, লেখা আছে অ্যাম অথবা ইজ অথবা আর, তার সঙ্গে ইটিং, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অ্যাম ইজ আর এর বদলে ওয়াজ বা ওয়্যার, এটা সাবজেক্ট দেখে বসাবে ওয়াজ ওয়্যার। একজন থাকলে ওয়াজ, দুজন থাকলে বা দুইয়ের বেশি থাকলে ওয়্যার হবে। প্রেজেন্ট পারফেক্ট, তারপরের লাইন হ্যাজ বা হ্যাভ প্লাস V3 ইটেন যদি থাকে তাহলে নিয়ে যাব হ্যাড ইটেন। হ্যাজ হ্যাভ এর বদলে হ্যাড চেঞ্জ হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাবে কিসে? দেখো হ্যাজ বা হ্যাভ আছে, প্লাস বিন আছে, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি লাগানো আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, অর্থাৎ হ্যাজ হ্যাভের বদলে হ্যাড, আর বিন ইটিং যেমন আছে তেমনি থেকে যাবে। তাহলে আমাদের এই 4টে জিনিসই খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমটা কি দেখলাম? প্রথমটা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট V1 যদি থাকে তাহলে চলে যাবে পাস্ট টেন্সে V2। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, তারপরে চলে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর একটা ব্যতিক্রম আছে, যদি তোমাকে কোশ্চেনে সিম্পল পাস্ট দেয়, মানে পাস্ট ইনডেফিনিট দেয়, যেমন ধরো এট, এই ভার্বটাই দেয়, এটা তো V2 তে আছে, তাহলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্টে, হ্যাড ইটেন। এইটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের 4টে তো সহজ, কিন্তু পাস্ট টেন্স যদি থাকে সেটা কিন্তু চলে যাবে V2 থেকে হ্যাড ইটেন পাস্ট পারফেক্টে। আমরা এবার আসছি পরবর্তী স্লাইডে।
স্লাইড নাম্বার 2। স্লাইড নাম্বার 2 কি বলছে? আবার একটা ভার্ব, আমরা এর আগে ইট ভার্বে নিয়েছি, এবার রাইট ভার্বে। দেখো প্রেজেন্ট রাইট হয়ে গেল রোট, তারপরে কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর রাইটিং, তাহলে হয়ে গেল ওয়াজ বা ওয়ার রাইটিং। তারপরে প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বা হ্যাভ রিটেন হয়ে গেল হ্যাড রিটেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ বা হ্যাভ বিন রিটেন রাইটিং, তাহলে হয়ে গেল হ্যাড বিন রাইটিং। যেমন ইট ভার্বটা করেছি তেমনি রাইট ভার্ব, শুধু তাই নয় সমস্ত ভার্বই একইভাবে করতে হবে। তবে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা, পাস্ট ফর্ম কোনটা বা পার্টিসিপল ফর্ম কোনটা, ওই যে রিটেন যেমন এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এটা শেখার কোনো মন্ত্র নেই, মুখস্থ করতে হবে। ঠিক একইভাবে যেটা এর আগের বার ব্যতিক্রম বলেছিলাম, এড থাকলে হ্যাড রিটেন হয়েছিল, এখানে দেখো রোট আছে, রোট থাকলে হ্যাড রিটেন হয়ে গেল, মানে V2 থাকলে সেটা পারফেক্টে চলে যাচ্ছে, হ্যাড রিটেন। আমরা এবার 3 নম্বর স্লাইডে আসছি। 3 নম্বর স্লাইড কি বলছে দেখা যাক। আমরা 3 নম্বর স্লাইডে যাচ্ছি বি ভার্ব, অর্থাৎ অ্যাম ইজ আর। এইখানে অ্যাম ইজ বার নর্মালি ওয়াজ বা ওয়ারে যায়, আর যেহেতু আগের ব্যতিক্রমটার মতোই যদি ওয়াজ থাকে তাহলে হ্যাড বিন। আই ওয়াজ এ পাইলট, তাহলে হয়ে যাবে আই হ্যাড বিন এ পাইলট। আই অ্যাম এ পাইলট হয়ে যাবে আই ওয়াজ এ পাইলট। ঠিক আছে, 3 নম্বর স্লাইডও গেল। এবার আমরা যাচ্ছি 4 নম্বর স্লাইড। 4 নম্বর স্লাইডে আমরা দেখছি মোডাল ভার্ব। মোডাল ভার্ব 4টি দেওয়া আছে, ক্যান, উইল, শ্যাল আর মে। এখন অনেকের ধারণা মোডাল ভার্ব, অনেকেই বলেন শেখাতে গিয়ে যে ক্যান ভার্বের পাস্ট টেন্স কুড, উইল ভার্বের পাস্ট টেন্স উড। না, মোড শব্দটার মানে হচ্ছে রূপ। মোডাল ভার্বের কোনো রূপের পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন হয় না। সুতরাং সেই কারণে ক্যান হবে কুড, উইল হবে উড, শ্যাল হবে শুড আর মে হবে মাইট। এই 4টে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, বারবার বলছি মোডাল ভার্ব এর কোনো পাস্ট টেন্সের রূপ হয় না, এটা রূপ চেঞ্জ করে, মোড চেঞ্জ করে। ঠিক আছে, আমরা ভার্বের রূপগুলো দেখলাম। ভার্বের রূপগুলোতে আমি বারবার বলছি এই যে টেন্সের পরিবর্তন, এই টেন্স পরিবর্তনটা কখন হবে? যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে, প্রেজেন্ট টেন্সে থাকলে বা ফিউচার টেন্সে থাকলে ভার্বগুলোর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা ন্যারেশন চেঞ্জের একবারে শেষ দিকে উপস্থিত হয়েছি। লাস্ট স্লাইড এটাই, অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্ট স্লাইড। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এগুলো শিখব। এই মুহূর্তে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্যে ন্যারেশন চেঞ্জের শেষ স্লাইড। এরপরে আমরা এই ভিডিওতেই একটি করে উদাহরণ নিয়ে প্রত্যেকটি যা যা এতক্ষণ শিখলাম সেইটাকে যাচাই করে নেব। তো এই স্লাইডটা কি বলছে? এখানে কিছু স্পেশাল চেঞ্জ, কিছু বিশেষ কিছু পরিবর্তনের কথা বলেছি। যেমন ধরো কোনো ডায়ালগের মধ্যে কোনো ডিরেক্ট স্পিচ, সেখানে যদি সরি বলা থাকে, সরি বলা মানে দুঃখ প্রকাশ করা, তাই তো? সুতরাং সেখানে কিন্তু আমরা হি সেড দ্যাট হি ওয়াজ সরি এত কিছু বললে ভুল হবে তা বলছি না, কিন্তু সেখানে যদি শুধু আমরা বলি যে হি অ্যাপোলোজাইজ, সে মাপ চেয়েছে, এইটুকু বললেই যথেষ্ট হয়।
আবার দেখো 2 নম্বরে যেটা বলা আছে থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ কথাটা আমরা বলি, সেইখানে হি থ্যাঙ্কড এইটুকু বললেই যথেষ্ট হয়। গুড বাই, গুড বাইয়ের ক্ষেত্রে একটা ভার্ব পাশে, সেটা হচ্ছে বিড, বিআইডি, বিড, অভিবাদন জানানো। তার পাস্ট টেন্স যেহেতু আমরা বলছি সেইড আছে, তাই পাস্ট টেন্স বেড। এই বেডে কি করব আমরা, ধরো এরকম দেওয়া আছে হি সেড গুড বাই, তাহলে হি বেড গুড বাই। কোথাও যদি হ্যালো বলে তাহলে এটা গ্রিটিংস জানানো, সুতরাং হি গ্রিটেড। ধরো ঠিক গুড বাইয়ের মতোই কেউ যদি গুড মর্নিং বলে তাহলে আমরা বলবো হি উইশড আ গুড মর্নিং। এখানে কিন্তু বেড ভার্বটা হবে না, এখানে উইশ করা কাউকে গুড মর্নিং বলে। কোন বাক্যে ধরো এরকম বলা আছে হি সেড ইয়েস, এখন ইয়েস মানে কি, সম্মতি জানানো, সুতরাং সেখানে সেড ভার্বটাকে চেঞ্জ করে এগ্রিড করা যেতে পারে, বা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভটা পুরনো ব্যবহার, এখনো অবশ্যই চলছে, ব্যবহার করা যেতেই পারে। তার পরিবর্তে তুমি যদি শুধুমাত্র এগ্রিড করো তাহলে সে সম্মতি জানানো বোঝা যাবে। আবার একইভাবে যদি দেখো হি সেড নো বলা আছে, তাহলে হি ডিসএগ্রিড। দেখো এগ্রি মানে সম্মতি জানানো, ডিসএগ্রি মানে অসম্মতি জানানো। একইভাবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আমরা হ্যাঁ এর ক্ষেত্রে করেছি, এখানে করবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অর্থাৎ না বাচকে উত্তর দেওয়া। এইবার আমরা পরের স্লাইডে গিয়ে সেখানে পরপর পরপর এক একটি উদাহরণ ধরে সেই উদাহরণগুলো সলভ আউট করার চেষ্টা করব। শেষ মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। এইখানে আমরা প্রত্যেকটা ন্যারেশনের যা যা এতক্ষণ ধরে শিখলাম তার উদাহরণ নিয়ে নিয়ে আমরা দেখে নেব আমরা যে নিয়মগুলো শিখলাম সেগুলো ঠিক আছে কিনা। অবশ্যই বিভিন্ন ধরনের সেন্টেন্স এখানে আসবে। এই ক্ষেত্রে আমি বলে রাখি যে সবসময় তোমরা কিন্তু রিপোর্টিং ভার্বের দিকে খেয়াল রাখবে, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে বা ফিউচার টেন্সে থাকলে আমরা প্রথম দিকেই বলেছিলাম যে রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে তার টেন্সের পরিবর্তন হবে না। টেন্সের পরিবর্তন হবে না মানে এই নয় যে তার প্রোনাউন বা নৈকট্য সূচক শব্দগুলো বা সময় সূচক শব্দগুলো পরিবর্তন হবে না, সেগুলো কিন্তু হবে, শুধু টেন্সটার পরিবর্তন করব না। কিন্তু যদি পাস্ট টেন্স থাকে তাহলে কিন্তু আমরা টেন্সের পরিবর্তন করব। আবার একটা ছিল যে কোনো জায়গায় যদি হ্যাবিচুয়াল ট্রুথ থাকে, হ্যাবিচুয়াল ট্রুথ মানে ধরো তোমার অভ্যেস, তুমি বললে আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি, এটা তোমার অভ্যেস। আমি প্রতিদিন নদীতে স্নান করি, এটা তোমার অভ্যেস। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু টেন্স পরিবর্তন হবে না রিপোর্টেড স্পিচে। বা কোনো ক্ষেত্রে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, ইউনিভার্সাল ট্রুথ মানে যেটা সার্বিক সত্য, যেমন তুমি বললে যে সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবীর কেউ চেষ্টা করলেও তাকে পশ্চিম দিকে ওঠাতে পারবে না, সুতরাং এটা সার্বিক সত্য। কিংবা যদি বললে যে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, সার্বিক সত্য। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের টেন্সে পরিবর্তন হবে না। এখন আমরা দেখছি কোথায় কোথায় এই টেন্সের পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে প্রথম উদাহরণ, পলি সেড আই এম রাইটিং এ বুক অন ডায়েটিং। তাহলে দেখো সেড ভার্বটা পাস্ট টেন্স, সুতরাং এখানে যে আই এম রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে সেটা হয়ে গেল ওয়াজ রাইটিং। আইটা অবশ্যই পলি, চেঞ্জ হয়েছে। পরেরটা দেখো, কেভিন সেড টু আরিয়ান আই হ্যাভ বিন ট্রাইং টু ডান্স সিন্স ইয়ার্স।
রিপোর্টিং ভার্ব কি আছে? সেড টু। আমরা কি বলেছিলাম? সেড টু থাকলে টোল্ড করতে হবে। তাহলে এখানে কি হবে? এইখানে কিন্তু আই হ্যাভ বিন ট্রাইং টু ডান্স, এই যে সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে সেটা অবশ্যই আমাদের আগের উদাহরণে বলা আছে। সেই উদাহরণটা খেয়াল করো। কেভিন টোল্ড আরিয়ান দ্যাট হি হ্যাড বিন ট্রাইং টু ডান্স সিন্স ইয়ার্স। সিন্স ইয়ার্সটা তো চেঞ্জ হলো না। সিন্স ইয়ার্সটা চেঞ্জ হওয়ার কথা আমরা বলিও নি কিন্তু, কারণ এটা সেই লিস্টটার মধ্যে ছিল না। আচ্ছা, এইবার আমরা আরেকটি উদাহরণ দিকে যাওয়ার আগে, আচ্ছা সেই উদাহরণে গিয়ে দেখি যে এখানে বলা আছে said, রিপোর্টিং ভার্ব said, I spoke to the teacher yesterday। তাহলে এই যে আমি বলেছিলাম একটা ব্যতিক্রম আছে, স্পোক V2 past tense, তাহলে কিসে যাবে তোমরা বলো তো? হ্যাঁ, পাস্ট পারফেক্টে, একেবারে ঠিক বলেছো। তাহলে Sam said I spoke to the teacher yesterday, তাহলে এখানে আইটাকে শ্যাম চেঞ্জ হবে। তো এই যে স্পোকটা চেঞ্জ হয়ে গেল, দেখো হ্যাড স্পোকেন, আই চেঞ্জ হলো হিতে, আর ইয়েস্টারডে চেঞ্জ হলো দ্য প্রিভিয়াস ডে। আরেকটা, দ্য টিচার সেড a stitch in time saves 9, প্রভাব, অর্থাৎ এখানে কিন্তু চেঞ্জ হবে না সেড থাকা সত্ত্বেও, কারণ আমি তো বললাম একটু আগে হ্যাবিচুয়াল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ থাকলে চেঞ্জ হবে না। অর্থাৎ স্টিচ ইন টাইম সেভস 9 এটা যেমন আছে তেমনি থেকে যাবে। সুতরাং বুঝে নাও ভালো করে, সেড থাকলেও যেহেতু এটা হ্যাবিচুয়াল ট্রুথ চেঞ্জ হলো না। এইবার মোডাল ভার্ব, সি সেড they may have read as you like it, শেক্সপিয়ারের লেখা একটি নাটক as you like it, সেটা সম্পর্কে বলছি। they may have said read, may মনে পড়ছে মোডাল ভার্বের যে স্লাইড, তাতে কি ছিল? মে হয়ে যায় মাইট। কখন হবে? যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। তাহলে কি হয়ে গেল? মে হয়ে গেল মাইট, আর কোনো পরিবর্তন করার দরকার নেই। এইবার দেখো এখানে কি আছে, he says, she says I will put my best efforts to win। রিপোর্টিং ভার্ব কিসে আছে? প্রেজেন্ট টেন্সে। খেয়াল রাখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে? নো চেঞ্জ অফ টেন্স, ইনভার্টেড কমার মধ্যে টেন্সের কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এটাকে যখন করব, she says that she will put her best efforts to win, will হলো। আবার দেখো, the old man said every action has an equal and opposite reaction, নিউটনের থার্ড ল। প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া এবং সমপ্রতিক্রিয়া আছে। এইটাও তাহলে ইউনিভার্সাল ট্রুথ, এখানে চেঞ্জ হবে না। হ্যাজ হ্যাড হয়ে যাওয়ার কথা ছিল, হবে না, এটা হ্যাজই থাকবে, শুধু দ্যাট বসবে আর বাকিটা টুকে দিতে হবে। বোঝা গেছে? ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ট্রুথের ক্ষেত্রে এই সমস্ত চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই।